প্রিয় বন্ধুরা, অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সতীশ গম্ভীর বিষণ্ণ মুখে যথানিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল এবং ঠিক সময়ে ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল। আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল, কিন্তু কোনো রকম ছুতা করিয়াও আজ তাহার ঘরে ঢুকিতে সাহস করিল না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঘর ঝাড় দিয়া আসিত। আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সে গিয়া আলু জ্বালিয়া দিয়া আসিল। রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসিত, আজও বসিল। সামনের খোলা ছাদে কেহই ছিল না। সাবিত্রী ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। সতীশ বিছানায় চিত হইয়া পড়িয়া বুধ করে কড়িকাঠ গুনিতেছিল। উঠিয়া বসিল। ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আপনার আহ্নিকের জায়গা করে দেব? সতীশ বলিল, দাও। পুনর্বার সাবিত্রীকে নির্বাক হইতে হইল, কিন্তু কয়েক মুহূর্ত পরে বলিয়া উঠিল, আচ্ছা, লোকে কি বলবে বলুন তো? সতীশ কোনো উত্তর করিল না। সাবিত্রী বলিল, আপনি আমাকে থাকতে বলেন, কিন্তু নিজে কীরকম কাণ্ডটি করেছেন বলুন দেখি। সতীশ গম্ভীরভাবে বলিল, আমি কোনো কাণ্ডই করিনি, চুপ করে আছি মাত্র। সাবিত্রী বলিল, এই চুপ করে থাকাটাই সবচেয়ে বিশ্রী। সবাই যখন চুপ করে নেই, আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে। মুহূর্তকাল স্থির থাকিয়া বলিল, ওই যে খুঁচিয়ে গা করার একটা কথা আছে, আপনি ঠিক তাই করছেন। দোষ নেই, অথচ দোষী সেজে বসে আছেন। এই নিয়ে পাঁচজন কানাকানি করবে, হাসি কৌতুক করবে। এই যদি আপনার বরদাস্ত হয়, আমার তো হবে না। আমাকে দেখছি তাহলে নিতান্তই যেতে হবে। সতীশ মনে মনে অস্থির হইয়া বলিল, দোষ কি কিছুই করিনি? সাবিত্রী বলিল, না, একটু তলিয়ে ভেবে দেখুন দেখি, মনটা আপনি পরিষ্কার হয়ে যাবে। আমার সম্বন্ধে আপনার যত দোষ। সাবিত্রী আর বলিতে পারিল না। তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় সতীশ মুখ তুলিতেই চোখাচোখি হইল। নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল। সে এই কথাটি বলিতে গিয়াছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে ওরূপ অপরাধে লজ্জার হেতু নেই। এই লজ্জাতেই তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সতীশও কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল, চুপ করুন, মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বেহারি, বাবুর আহ্নিকের জায়গাটা একটু শীঘ্রই ধুয়ে দাও, আমি অনেকক্ষণ আসন নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বেহারি কি একটা কাজে এদিক আসিতেছিল। তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে কহিল, আপনার ব্যবহারে আজ দুদিন যে আমি উত্তরোত্তর কীরকম অতিষ্ঠ হয়ে উঠছি, একই চোখে একবারও দেখতে পাচ্ছেন না? আশ্চর্য! কিন্তু তোমাকে কি অপমান করিনি? সাবিত্রী অধীর হইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বুঝাবো কি করে? 100 বার বলছি, ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি। আপনি দয়া করে সুস্থ হন, এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী তাহার দুই ভ্রু কুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, এই যে বিহারী। বিহারী গটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল। সাবিত্রী তাহার হাত হইতে গটি লইয়া ঘরের একটা কোণে বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ্য করিয়া বলিল, যান, হাত পা ধুয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন। সতীশ মন দিয়া সান্ধ্যকৃত্য সমাপন করিয়াই উঠিয়া দেখিল, ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া তাহার খাবার রাখিয়া গিয়াছে। যদিও ঘরে আর কেহ ছিল না, তথাপি সে নিশ্চয় বুঝিল সে একা নহে। আসনে বসিয়া সে আস্তে আস্তে বলিল, এখন তো বেশি খেলে আর খেতে পারবো না। বাহির হইতে জবাব আসিল, খেতেও হবে না, বিপিন বাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে। সতীশ হাসিয়া ফেলিল, বলিল, যাও, জ্বালাতন করো না, আমি কোথাও যেতে পারবো না। সাবিত্রী আড়াল হইতে বলিল, সে কি হয়? বলে গেছেন কোথায় যেতে হবে আপনি জানেন, এবং না গেলে তাদের সমস্ত পণ্ড হয়ে যাবে যে। গান বাজনা হয় হোক। বলিয়া সতীশ এই প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করিতে লাগিল, এবং শেষ হইয়া গেলে বিছানার শিউরে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানা ডাক্তারি বই খুলিয়া চিত হইয়া শুইয়া পড়িল, কিন্তু সেদিকে কোনো মতেই মন দিতে পারিল না। তাহার দুশ্চিন্তা মুক্ত মন বন্ধনমুক্ত ঘোড়ার মতো বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়া বেড়াইতে লাগিল। সতীশ ডাকিল, সাবিত্রী। সাবিত্রী তখনও চৌকাঠের বাহিরে বসিয়াছিল। বলিল, আজ্ঞে। সতীশ কহিল, আমি জানি কোন জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে, শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ। বেশ তো, তেমন স্থানে নাই গেলেন? সতীশ উত্তেজিত হয়ে বলিল, নিশ্চয় যাব না, কিন্তু তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমন মনে হয় না। তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি, যদি কেউ আসে ফিরিয়ে দিও, বলো আমি বাড়ি নেই, রাত্রে আসবো না, বুঝছ? সাবিত্রী বলিল, বুঝেছি। সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া
ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, কোথা দিয়ে জলো হাওয়া আসছে সাবিত্রী, জানালাগুলো বন্ধ করে দাও। সাবিত্রী ঘরে ঢুকিয়া জানালা বন্ধ করিতে লাগিল। সতীশ এক দৃষ্টে চাহিয়া রহিল। চাহিয়া চাহিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল। স্নিগ্ধ কণ্ঠে কহিল, সাবিত্রী, তুমি নিজেকে নিচু স্ত্রীলোক বলো কেন? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, সত্যি কথা বলবো না? সতীশ বলিল, এই কথা কিছুতেই সত্য নয়। তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, কেন করবেন না? তা জানি নে, বোধ হয় সত্যি নয় বলেই। নিচের মতো তোমার ব্যবহার নয়, কথাবার্তা নয়, আকৃতি নয়। এত লেখাপড়াই বা তুমি শিখলে কোথায়? সাবিত্রী অদূরে মেজের উপর বসিয়া আবার হাসিয়া বলিল, এত কত শুনি। সতীশ তাহাই ব্যাখ্যা করিতে খোলা বই একপাশে রাখিয়া হঠাৎ হা করিয়াই থামিয়া গেল। অদূরে বাহিরে অতি দ্রুত জুতার শব্দ শোনা গেল এবং মুহূর্ত পরেই তাহার ঘরের অতি সন্নিকটে মুক্তকণ্ঠে গম্ভীর ডাক আসিল, সতীশবাবু। সতীশ বুঝিল এ বিপিনের দল, তাহাকেই ধরিতে আসিয়াছে। আর কোনো কথা ভাবিল না। বিবর্ণ মুখে ফস করিয়া ফু দিয়া আলু নিবাইয়া দিয়া শুইয়া পড়িল। অদূরে মেজের উপর বসিয়া সাবিত্রী বেকুল হইয়া বলিয়া উঠিল, ও কি করলেন? পর মুহূর্তে অন্ধকার কপাটের সম্মুখে দুই মূর্তি আসিয়া খাড়া হইল। একজন কহিল, এই তো সতীশবাবুর ঘর। আরেকজন কহিল, বেহারিটা যে বললে বাবু ঘরে আছেন। প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল, ঘর তো অন্ধকার, ভদ্রলোক কি কখনো সন্ধ্যার সময় বাসায় থাকে? তোমার যত। দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অস্পষ্টে কি একটা বলিয়া পকেট হাতড়াইয়া দেশলাই বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলু জ্বালিতে প্রবৃত্ত হইল। বিছানার মধ্যে সতীশের দেহের রক্ত জল হইয়া গেল। সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়া ঘামিতে লাগিল এবং অন্ধকার মেজের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল। দীপশলাকা জ্বলিয়া উঠিল। এই যে এখানে বসে কে হে? প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলু জ্বালিতে সাবিত্রী উঠিয়া দাঁড়াইল। দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল, সতীশবাবু কোথায়? সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই মাতাল দুইজন অট্ট হাসি জুড়িয়া দিল। সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়া পৌঁছিল এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল। তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া ধরিয়া লইয়া গেল এবং যতক্ষণ না তাহাদের বিকট হাস্যধ্বনি বাটির বাহিরে সম্পূর্ণ মিলাইয়া গেল, ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার কোণের দেওয়ালে মাথা রাখিয়া বজ্রহাতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল। রাত্রে অন্ধকার বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল। বোধ করে সন্ধ্যার লজ্জাকর ঘটনায় মনে মনে আলোচনা করিতেছিল। এমন সময় বিহারী আসিয়া দাঁড়াইল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, মা, সকলের খাওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডেকেছেন। সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে কহিল, আজ আমি খাবো না বিহারী। বিহারী সাবিত্রীকে স্নেহ করিত, মান্য করিত। চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিল, খাবে না কেন মা? অসুখ করেনি তো? না, অসুখ করেনি, কিন্তু খাবার ইচ্ছে নেই। তোমরা খাও গে বিহারী। বিহারী বলিল, তবে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সাবিত্রী বলিল, আচ্ছা চলো, কিন্তু একটা কথা আছে বিহারী, সতীশবাবু এখনো ফেরেননি, তুমি জেগে থাকতে পারবে তো? বিহারী উদ্বিগ্ন হইয়া বলিল, আমি? কিন্তু আমার যে কোমরের বাতটা। তবে কি বিহারী? বিহারী একটুখানি ভাবিয়া বলিল, আজ যদি তুমি ঠাকুর মশাইকে হুকুম দিয়ে। সাবিত্রী তাড়াতাড়ি বলিল, সে হবে না বিহারী, বামন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারবো না। অনিচ্ছুক বিহারী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, আমি না হয় থাকব, তবে চলো তোমাকে রেখে আসি। সাবিত্রী উঠিয়া দাঁড়াইল, দুই এক পা অগ্রসর হইয়া থামিয়া বলিল, কাজ নেই বিহারী, তুমি খেয়ে নাও গে, তারপরেই যাব। বিহারী চলিয়া গেলে সাবিত্রী সেখানেই ফিরিয়া আসিল এবং অন্ধকার আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল। আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল। সে মাতালের হাতে পড়িয়াছে, ইহা চোখে দেখিয়া তাহার কোনো মতেই ঘরে ফিরিতে মন সরিতেছিল না। বিহারী খাইয়া আসিলে বলিল, তুমি শুতে যাও বিহারী, আমি আছি। বিহারী আশ্চর্য হইয়া বলিল, ঘরে যাবে না? বাবু ফিরে আসুন, তারপর আমাকে রেখে আসতে পারবে না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো, তবে সেই ভালো, আমি আছি, তুমি শোগে। বিহারী খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেখানে একটা রেপার গায়ে দিয়া বসিয়া রহিল। এই মাতাল দুটো যাহা চোখে দেখিয়া গিয়াছে তাহা প্রকাশ করিবেই, ইহাতে তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না। এই ঘটনার দ্বিতীয় অর্থও যে কেহ গ্রহণ করিবে না, ইহাতেও তাহার তেমনই সন্দেহ ছিল না। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, অথচ সতীশের দেখা নেই। নিকটে কোনো প্রতিবেশীর ঘরের গড়িতে টং টং করিয়া 2টা বাজিয়া গেল। নিস্তব্ধ গভীর রাত্রে তাহা স্পষ্ট শোনা গেল। এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের উপর দিয়া বহিয়া আসিয়া তাহার দুটি চক্ষুকে ঘুমে চাপিয়া ধরিতে লাগিল।
তথাপি সে জাগিয়া থাকিয়া বাহির দরজার পার্শ্বে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল, পাছে আর কেহ থাকে এই বয়ে সহসা খুলিতে সাহস করিল না। বিলম্ব হইতে লাগিল, কেহ দরজায় ঘা দিল না। যে গাড়িখানা আসিয়াছিল তাহাও ফিরিয়া গেল। অকস্মাৎ সাবিত্রী আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষিপ্ত হস্তে অর্গল মুক্ত করিয়া ফেলিল। সতীশ বাহিরের চৌকাটে হেলান দিয়া পাংশু মুখে চোখ বুজিয়া বসিয়া আছে। তাহার কাপড়ে চাদরে কাদা, মাথা এবং কপালের একদারে রক্তের রাখা অদূরবর্তী গ্যাসের আলোকে স্পষ্ট দেখিতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলিল। চক্ষের নিমিষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল, বাবু উপরে চলুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, না, বেশ আছি। সাবিত্রী দমক দিয়া বলিল, উঠুন বলছি। দমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহব্বল চোখে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া তাহার দিকে দুই হাত বাড়াইয়া দিয়া বলিল, চলো। তখন তাহারই কাঁধে বর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকেই আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। জড়িত কণ্ঠে বলিতে লাগিল, সাবিত্রী, তোমার ঋণ আমি কোনো জন্মে শুধতে পারব না। সাবিত্রী বলিল, আচ্ছা, আপনি ঘুমান। সতীশ চোখের নিমেষে উঠিয়া বসিয়া বলিল, কি ঘুমাবো, কখনো না। পুনর্বার সাবিত্রী দমক দিয়া উঠিল। আবার সতীশ শুইয়া পড়িল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু তোমার ধার। সাবিত্রী আচ্ছা বলিয়া উঠিয়া গেল এবং আলু কাছে আনিয়া ক্ষত পরীক্ষা করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করিল, কোথায় পড়ে গেলেন? সতীশ মাথা নাড়িয়া বলিল, না, পড়িনি। সাবিত্রী সজল কণ্ঠে বলিল, আর যদি কোনোদিন মদ খান আপনার পায়ে মাথা খুঁড়ে মরব। সতীশ তৎক্ষণাৎ বলিল, কোনো দিন খাব না, আমাকে ছুঁয়ে দিব্যি করুন বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল। সতীশ নিজের দুই হাতের মধ্যে তাহার জলসিক্ত শীতল হাতখানি লইয়া বলিল, দিব্যি করছি। সাবিত্রী হাত টানিয়া লইয়া বলিল, মনে থাকবে? না থাকলে তুমি মনে করে দিও। আচ্ছা, আমি আসছি, আপনি ঘুমন বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কবাট বন্ধ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। ঠিক সম্মুখে শুকতারা দপদপ করিয়া জ্বলিতেছিল। সেই দিকে চাহিয়া সাবিত্রী দুই হাত জোর করিয়া কাঁদিয়া বলিল, ঠাকুর, তুমি সাক্ষী থাকো। বিপিনের নিমন্ত্রণ রাখিয়া আসার পরদিন আকণ্ঠ পিপাসা লইয়া সতীশ যখন ঘুম ভাঙ্গিয়া বিছানায় উঠিয়া বসিল, তখন বেলা 10টা। সমস্ত রাত্রি মাতামাতি করিয়া বেলা 10টায় ঘুম ভাঙ্গার গ্লানি মাতালেই জানে। এই গ্লানি পরিপাক করিয়া সতীশ বেহারি বেহারি করিয়া ডাকিতে লাগিল। বেহারি ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। সতীশ বলিল, শীঘ্রই এক গ্লাস জল আন্তরে। বেহারি প্রশ্ন করিল, তামাক দিতে হবে না? না, জল আন। চান করবেন না? এখন না, তুই জল আন। বেহারি তথাপি গেল না, কহিল, আহ্নিকের ইঙ্গিতে সতীশ আগুন হইয়া দমক দিয়া উঠিল, পাজি কোথাকার, তোর এত খুশ কেন? যা জল আনগে। দমক খাইয়া বেহারি জল আনিতে নিচে নামিয়া গেল। রান্নাঘরের বারান্দায় বসিয়া সাবিত্রী সুপারি কুচাইতেছিল। স্মিত হাস্যে জিজ্ঞাসা করিল, সতীশবাবু তামাক দিতে বললেন? বেহারি মুখ বার করিয়া কহিল, না, জল চাই। স্নান করলেন না, আহ্নিক করলেন না, জল কি হবে? বেহারি বিরক্ত হয়ে বলিল, আমি তার কি জানি, হুকুম হলো জল চাই, নিয়ে যাচ্ছি। সাবিত্রী জাতি রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, তুমি খানিকটা বরফ কিনে আনোগে। বেহারি পয়সা লইয়া বরফ কিনিতে গেল। সাবিত্রী উপরে উঠিয়া গিয়ে কহিল, যান, চান করে আসুন, আমি ততক্ষণে আহ্নিকের জায়গা করে রাখি। সতীশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, বেহারি কোথায়? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, সে বরফ কিনতে গেছে। বাবু, দোষ করে শাস্তি নেওয়া ভালো, তাতে প্রায়শ্চিত্ত হয়ে যায়। আপনি সন্ধ্যা আহ্নিক না করে কোনোদিন কি জল খান যে আজ জলের জন্য হাঙ্গামা করছেন? যান, দেরি করবেন না। সাবিত্রীর কাছে প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সতীশ উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁধে ফেলিয়া স্নান করিতে নামিয়া গেল। আহারান্তে সতীশ আর একবার নিদ্রার আয়োজন করিতেই সাবিত্রী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহাকে যেন দেখিতেই পায় নাই, এইভাবে সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, রাত্রের কথাগুলো বাবুর মনে আছে কিনা জানতে এলুম। সতীশ জবাব দিল না। সাবিত্রী কহিল, তবে ঘুম ভাঙলে দয়া করে একবার ডেকে পাঠাবেন, সেগুলো একবার মনে করিয়ে দিয়ে যাব বলিয়া কপাট বন্ধ করিয়া চলিয়া গেল। বিগত রাত্রির সমস্ত ঘটনা সতীশের মনে থাকা সম্ভব নয়, ছিল না। বিপিনবাবুর মজলিস হইতে কখন কেমন করিয়া আসিয়াছে, কাহার সহিত আসিয়াছিল, আসিয়া কি করিয়াছিল, এই সমস্ত তাহার মনের মধ্যে এলোমেলো ও অস্পষ্ট হইয়াছিল। এই অস্পষ্টতাকে স্পষ্ট করিবার স্পৃহা যে তাহার একেবারেই ছিল না তাহা নহে, কিন্তু একটা অনির্দেশ্য লজ্জায় আশঙ্কায় তাহাকে যেন কোনো মতেই পা বাড়াইতে দিতেছিল না। তাহার সান্ধ্যকীর্তটাই মনে ছিল।
এইটাই এতক্ষণ তাহার মেঘাচ্ছন্ন স্মৃতির আকাশে শুকতারার মতো জ্বলিতেছিল। গত সন্ধ্যায় হতবুদ্ধি হইয়া প্রদীপ নিবাইয়া ফেলার ফলটা যে শেষ পর্যন্ত কিরূপ দাঁড়াবে সে সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উৎকণ্ঠা ছিল, কিন্তু তথাপি তাহার মধ্যে সত্যকার দোষ ছিল না বলিয়া তাহাকে দুর্ভাগ্য বলিয়া সে একরকম করিয়া সান্ত্বনা লাভ করিতেছিল। এবং দোষ না করার মধ্যে যে একটা সত্যকার জোর প্রচ্ছন্ন হইয়া থাকে, সেই জোর তাহার অজ্ঞাতসারে তাহাকে আশ্রয় দিতেছিল। কিন্তু সাবিত্রী এখন যাহা বলিয়া গেল, যে অন্ধকারের মধ্যে পথ নির্দেশ করিয়া গেল, তাহার মধ্যে প্রবেশ করিবার সাহস তাহার কোথায়? তাহার মাতাল হইবার অভিজ্ঞতা ছিল বটে, কিন্তু অচেতন হইয়া পড়িবার অভিজ্ঞতা সে কোথায় পাইবে? সে কেমন করিয়া আন্দাজ করিবে সে কি করিয়াছিল না করিয়াছিল? আর একবার উঠিয়া বসিয়া জীবনে মদ স্পর্শ না করার প্রতিজ্ঞা আবার একবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল। জানালা খুলিয়া দিয়া সতীশ ডাকিল, বেহারি। বেহারি রাখালবাবুর বিছানা রুদে দিতেছিল। ডাক শুনিয়া কাছে আসিয়া দাঁড়াইল। সতীশ বলিল, আচ্ছা যা করছিস কর, সাবিত্রীকে এক গ্লাস জল আনতে বলে দে। বেহারি বলিল, আমি আনছি বাবু, তিনি এখন আহ্নিক করছে। সতীশ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আহ্নিক করছে কিরে? আজ্ঞে, তিনি তো রুশ করে, একাদশীর দিনে এক ফোঁটা জলও খান না। আমরা কত বলি বাবু, কিন্তু তিনি মাছও খায় না, রাত্রিতেও খায় না। তিনি বদ্ধর্লোক কিনা তাই। সতীশ অধিকতর আশ্চর্য হইয়া বলিল, বদ্ধর্লোক কিরে? হ্যাঁ বাবু, বদ্ধর্লোক। বলিয়া বেহারি জল আনিতে যাইতেছিল। সতীশ ডাকিয়া বলিল, সাবিত্রী রাত্রে ভাত খায় না, তবে কি খায়? কি আর খাবে বাবু? থাকলে কোনোদিন একটু জল টল খায়, না থাকলে কিছুই খায় না। বাসার কেউ জানে? বেহারি বলিল, ঠাকুর মশাই জানে, আমি জানি, আর কেউ জানে না। তিনি বলতে মানা করে দেছে। সতীশ বলিল, আচ্ছা তুই জল আন। বেহারি দুই এক পা যাইতে সতীশ পুনর্বার ডাকিল, আচ্ছা বেহারি। আজ্ঞে। বদ্ধর্লোক তুই জানলি কেমন করে? জানি বই কি বাবু, বদ্ধর্লোকের মেয়ে শুধু অদেষ্টের ফেরে। আচ্ছা আচ্ছা তুই যা, জল আন। সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথায় যে তাহার একটা ব্যথা বাজিত, কেন যে মন তাহার হীনতা ও গুপ্ত লাঞ্ছনার চাপে নিঃশব্দে মাথা হেট করিত। তাই সে বেহারির কথাটাকে সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিতে এক মুহূর্তেও দ্বিধা করিল না। পিপাসায় তাহার ক্লেশভূত হইতে লাগিল। সে আরেকবার বেহারিকে ডাকিবে মনে করিয়া উঠিয়াই দেখিল জলের গ্লাস হাতে লইয়া সাবিত্রী আসিতেছে। এই আচার পরায়ণা হতভাগিনীকে আজ সে নতুন চক্ষে দেখিল, এবং সেই পলকের দৃষ্টিপাতেই তাহার হৃদয়ের অন্ধ্ররন্ধ্রে করুণা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হইয়া উঠিল। যে কথা অন্য কোনো সময়ে তাহার মুখে বাদিত, এখন বাদিল না। সে হাত হইতে জলের গ্লাস লইয়া সমস্তটুকু নিঃশ্বাসে পান করিয়া খালি গ্লাস নিচে রাখিয়া দিয়া বলিল, অনেক কথা আছে। সাবিত্রী মৌন মুখে চাহিয়া রহিল। সতীশ বলিল, প্রথম দফায় আমাকে মাফ করতে হবে। সাবিত্রী শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, দ্বিতীয় দফায়? সতীশ বলিল, কাল কখন কি করে এসেছিলাম বলতে হবে। সাবিত্রী উত্তর দিল, শেষ রাত্রে গাড়ি করে। তারপরে রাস্তার উপরে শুবার ব্যবস্থা করেছিলেন। ভালো করিনি। তুলে আনলো কে? আমি। আর কে ছিল? এত বড় জড় পদার্থটাকে উপরে তোলা হলো কি প্রকারে? সাবিত্রী হাসিয়া বলিল, আপনার ভয় নেই, বাসায় কেউ কিছুই জানে না। সতীশ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচলাম, কিন্তু তোমার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করিনি তো? না। সতীশ অতিশয় প্রফুল্ল হইয়া বলিল, তবে কি কথা মনে করে দিতে চাচ্ছিলে? আপনার শপথ, আপনি দিব্যি করেছেন আর কোনোদিন মদ খাবেন না। হঠাৎ দিব্যি করতে গেলাম কেন? এরকম দুর্বুদ্ধি তো আমার হবার কথা নয়। বোধ করে আমার কথাই হয়েছিলেন। সতীশ কণ্ঠস্বর নত করিয়া বলিল, আমার মনে পড়েছে সাবিত্রী, তোমাকে ছুঁয়ে শপথ করেছি না? সাবিত্রী নিস্তব্ধ হইয়া রহিল। সতীশ বলিল, তাই হবে, কিন্তু কাল সন্ধ্যার কথাটা তোমার মনে আছে তো? এবার সাবিত্রী হাসিয়া ফেলিল। গাড় নাড়িয়া সাবিত্রী বলিল, আছে। লোকে শুনতে পাবে বোধ হয়, তার উপায় হবে কি? সাবিত্রী সহসা গম্ভীর হইয়া বলিল, হবে আর কি, অন্য কোনো বাসায় না হয় এই বাড়ি ছেড়ে চলে যান। তুমি? সাবিত্রীর মুখে কোনরূপ উদ্বেগ প্রকাশ পাইল না। শান্ত সহজভাবে বলিল, আমি ভাবিনি। এ বাসার বাবুরা রাখেন ভালোই, না রাখেন তো আর কোথাও কাজের চেষ্টা করে চলে যাব। যেখানে খাটবো সেখানে দুটি খেতে পারবো। আর কোনো কথা আছে? সতীশের সমস্ত মন যেন পর্বতের শিকড় হতে গড়াইয়া পাদমূলে পড়িয়া একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার এখানে থাকা না থাকায় সাবিত্রীর কিছু যায় আসে না। এই সম্বন্ধে সে একেবারে উদাসীন। সে গাড় নাড়িয়া জানাইল, আর তাহার কোনো কথা বলিবার নাই, কারণ সাবিত্রীর এই সংক্ষিপ্ত জবাবের পর আর কোনো প্রশ্নই তাহার মুখে আসিল না। অথচ কত কথাই না তাহার বলিবার ছিল। সাবিত্রী খালি গ্লাসটা তুলিয়া লইয়া চলিয়া গেল। সতীশ চুপ করিয়া বসিয়া রহিল।
সাবিত্রী অনেকক্ষণ চলিয়া গেলেও সতীশ তেমনিভাবে বসিয়া রহিল। তাহার অন্তরটা ঠিক দুঃখে কষ্টে নয়, কি এক রকমের জ্বালায় যেন জ্বলিয়া উঠিতে লাগিল। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করে সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এই অপমানের নালিশ নাই। সে নিশ্চিত জানিয়াছিল সাবিত্রী ভালোবাসে, সে বাসে না। এখন দেখি ঠিক বিপরীত, সেই বাসে, সাবিত্রী বাসে না। এই ঘৃণিত কথাটা স্বীকার করিতে শুধু লজ্জাতেই তাহার মাথা কাটা গেল না, নিজের মনের এই নিজ প্রবৃত্তিতে তাহার নিজের উপর ঘৃণা জন্মিয়া গেল। এ বাসায় তো আর একদিনও থাকা চলিবে না। এখানে থাকা না থাকা সম্বন্ধে সে যে সম্পূর্ণ উদাসীন নয়, এ কথা সে তো কোনো মতেই স্বীকার করিতে পারিবে না। সে কঠোর প্রতিজ্ঞা করিয়া বসিল যে বেদনার গুরুবারে মন যদি তাহার ভাঙিয়া অনুপরমাণু হইয়া যায়, তথাপিও না, কোনো মতেই এই নীচতাকেই প্রশ্রয় দিয়া সে একেবারে অধপথে যাইবে না। বাহিরে যে বেলা পড়িয়া আসিতেছিল, ঘরের মধ্যে সতীশের হুঁশ ছিল না। সহসা বাসায় প্রত্যাগত কেরানিদের শব্দ সারায় সে চকিত হইয়া জানালার বাহিরে উকি মারিয়ায় বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ একটা পিরান গায়ে দিয়া চাদর কাঁধে ফেলিয়া অলক্ষিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। এখনই হাত মুখ ধুইবার প্রস্তাব লইয়া সাবিত্রী আসিয়া পড়িবে এবং খাবার জন্য জিদ করিতে থাকিবে। আজ তাহার কিছুমাত্র ক্ষুধা ছিল না, কিন্তু সাবিত্রী সে কথা কোনো মতেই বিশ্বাস করিবে না। অনুরোধ করিবে, পীড়াপিড়ি করিবে, হয়তোবা শেষে রাগ করিয়া চলিয়া যাইবে। এই সমস্ত মৌখিক স্নেহের বাগবিতণ্ডা হইতে তাহার জীবনে আজ এই প্রথম সে নিজেকে অকৃত্রিম ঘৃণার সহিত দূরে সরাইয়া লইয়া গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।